শুরু বিসর্জন পরে যাত্রাপালা পর্বত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাসনা জর্জরিত হয়ে মানুষ কি আবার ফিরে যাচ্ছে সেই আদিম বর্বরতার যুগে? কিন্তু না, এই অবক্ষয় তো আমি মেনে নেব না রে দাদা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যে বোন সেই ভাইয়ের কামনা নিবারণ করার জন্য নিজের শরীরকে পসরা বানায়, তার মতো দেহ পসারিনীকে আর কেউ ক্ষমা করে দিলেও আমি কোনোদিনও ক্ষমা করব না। কি বলতে চাচ্ছিস? বলতে চাইছি মন্টুর বউ লক্ষ্মীর এ বাড়িতে আর জায়গা হবে না। শুধু তাই না, এই বাটুল বাড়ুজ্যের বিরুদ্ধে গ্রামের মানুষের অনেক অভিযোগের পাহাড় জমা পড়েছে আমার অফিসের টেবিলে। মানুষের অভিযোগের উপর ভিত্তি করে আমি সমস্ত কিছুর এনকোয়ারি করব। আর এই এনকোয়ারিতে যদি আমি বিন্দু মাত্র ত্রুটি পাই না, তাহলে ধানসিঁড়ির মাতব্বর এই বাটুল বাড়ুজ্যকে আমি জেল খাটিয়ে ছাড়বো। এই দেবী, এসব তুই কি বলছিস? দেখ, ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলো করে আমরা বড় হয়েছি, লেখাপড়া শিখে ভিডিও হয়েছিস তুই ধানসিঁড়ির গব্ব। তাছাড়া এই গ্রামের মানুষ আমায় কত ভালোবাসে, জন্টুদার সঙ্গে কত ভালো সম্পর্ক, আর তুই কিনা ও জন্টুদা তুমি একবার বুঝিয়ে বলো না। তুই কিন্তু মস্ত বড় ভুলের পথে পা বাড়াতে চলেছিস দেবী। ভুল? কোনটা ভুল? মন্টুর বউ লক্ষ্মীর সঙ্গে এই বাটুল বাড়ুজ্যের অবৈধ সম্পর্কের কথাটা ভুল, মিথ্যে। সরকারি টাকা তছরূপ করার অভিযোগগুলো ভুল। হ্যাঁ ম্যাডাম, ভুল, সব মিথ্যে। চক্রান্ত করে এই বাটুল বাবুর বিরুদ্ধে আপনার কাছে মিথ্যে অভিযোগ জমা করিয়েছে কিছু পাবলিক। আপনি কে? উনি ধানসিঁড়ি থানার বড় বাবু অফিসার লাহিড়ী। ও আই সি, আপনি তাহলে অফিসার লাহিড়ী। রাইট। আপনার ব্যাপারে অনেক কিছু আমি শুনেছি। কি শুনেছেন ম্যাডাম? সেটা এখনই আপনাকে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সময় এলে সব জানতে পারবেন। ওকে ম্যাডাম। বাবা, তুই দেখছি একেবারে আটঘাট বেঁধে সব খোঁজ খবর নিয়ে এই ধানসিঁড়ি ভিডিও চেয়ারে বসেছিস দেবী। সেটাই তো স্বাভাবিক রে দাদা, এই ধানসিঁড়ি আমার জন্মভিটে। হ্যাঁ, এরপর এখানকার মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল। সেই জন্য তো এই ধানসিঁড়িতে ভিডিও হয়ে বসার আগে আমাকে অনেক ব্যাপারে ছানবিন করে আসতে হয়েছে, অনেক ঘটনা জেনে আসতে হয়েছে, অনেক বিশিষ্টজনের সম্পর্কে অনেক তথ্য জেনে আসতে হয়েছে। আর সেই বিশিষ্টজনের তালিকায় কারা কারা আছে জানিস? কারা? ওই যে বাটুল বাড়ুজ্য, অফিসার লাহিড়ী, আর দুর্ভাগ্যবশত তুই, ঝন্টু দত্ত। আর এই বিশিষ্টজনের সম্পর্কে খুঁটিনাটি তথ্যগুলো আমাকে কে দিয়েছে জানিস? তথ্য দিয়েছে চিফ ডিটেকটিভ অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমার হাজবেন্ড মহাকাশ মিত্র। ও বাবা, কত্তাগিনী দুজনে মিলে ময়দানে নেমে পড়েছেন দেখছি। এখনো নামিনি অফিসার, তবে খুব শিগগিরই নামবো। আটঘাট বেঁধেই নামবো, টেনশন করবেন না। একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার লাহিড়ী, এই ধানসিঁড়ির ময়দান থেকে একটা করে দুর্নীতির শিকড়গুলোকে আমি জাস্ট উপড়ে ফেলবো। সবে তো ভিডিও চেয়ারে বসেছি, একটু অপেক্ষা করুন। খুব শিগগিরই আপনারা দেবিকা মিত্রর খেলাটা দেখতে পারবেন, ফেলকি খেলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শোন দেবী, শোন, তুই হলে কি আমার বড় বোন, এলাকায় ভিডিও চাকরি নিয়ে এসেছিস, এই ধানসিঁড়ির মানুষের উন্নয়নের জন্য সরকারের প্রতিনিধি হয়ে কাজ করতে চাস, খুব ভালো কথা। তবে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে গেলে তার ফলটা কিন্তু ভালো হবে না। তুই কি আমাকে ভয় দেখালি না হুমকি দিলি? কোনটা ভয় নাকি হুমকি? না, আমি তো কোনোদিনই এই ভয় হুমকি কোনোটারই পরোয়া কোনো কালে করি না, ভবিষ্যতেও কোনোদিন করবো না। কারণ আমার মেরুদণ্ডটা বরাবরই সোজা, বাঁকা না। তাই যে কাজটাই করবো মেরুদণ্ড সোজা রেখেই করবো। না ম্যাডাম, এই ঝন্টু বাবু বলতে চাইছেন। আরে আপনি থামুন তো অফিসার, যা বলার আমি বলছি। না, দুশ্চরিত্র লোকের সঙ্গে আমি কোনো কথা বলি না, তার কোনো কথা শুনিও না। কি বলছেন ম্যাডাম? বাটুল বাবু দুশ্চরিত্র মানে? আচ্ছা দেবী, কেন তুই না, আপনি। দেবী নয়, দেবিকা ম্যাডাম অথবা বিডিও ম্যাডাম। কি বললাম? বিডিও ম্যাডাম। এখন থেকে আমাকে বিডিও ম্যাডাম বলেই অ্যাড্রেস করতে হবে। আপনি যেন কি বলছিলেন অফিসার? বলছিলাম দিনকাল ভালো না ম্যাডাম। দিন সমাজ বিরোধী কাজ বাড়ছে, ক্রিমিনাল হাতে অস্ত্রের অভাব নেই, পাবলিক পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, চাকরি না পেয়ে বেকার যুব সম্প্রদায়ের মনে হতাশা নেমে আসছে। এরকম একটা অস্থির সময়ে দাঁড়িয়ে বেশি সততা দেখাতে যাবেন না। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেলে প্রশাসনের কর্তা হয়ে আমি কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না। চমৎকার ব্যাপার অফিসার, চমৎকার। প্রশাসনের একজন উচ্চপদস্থ অফিসার হয়ে একজন বিডিওকে আপনি মুখের ওপর বলে দিচ্ছেন যে আপনি আমাকে কোনো রকম নিরাপত্তা দিতে পারবেন না। চমৎকার। একজন বিডিওর যদি এই অবস্থা হয় তাহলে তো সাধারণ মানুষের নিরাপত্তা বলে আর কিছু থাকলো না। আপনি বেটার একটা কাজ করুন অফিসার, আই থিঙ্ক সেটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি যে খাকি উর্দিটা গায়ে দেন না, ওটাকে খুলে ফেলে দিন, পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে দিন, আর হাত ভর্তি চুরি পরে না লোকের বাড়িতে বাসন মাজার কাজটা নিয়ে। সরি ম্যাডাম,
ভুলে যাবেন না আমি একজন পুরুষ মানুষ, একজন মহিলা হয়ে আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না। অপমান? আমি তো আপনাকে অপমান কিছু করিনি। করলাম কি অপমান কিছু? করিনি তো। আমি আপনাকে অপমান কিছু করিনি। আমি জাস্ট যেটুকু সত্যি সেই কথাটুকুই বলেছি। বিকজ ইউ আর বাউন্ড টু গিভ সিকিউরিটি। কি বললাম? আপনি আমাকে নিরাপত্তা দিতে বাধ্য। আর একটা কথা অফিসার, এই পুরুষ আর মহিলার মধ্যে আননেসেসারি প্রাচীর তুলে দিয়ে না নিজেদের আলাদা করে কিছু ভাববেন না। না না, একজন পুরুষ মানুষ যেটা করতে পারে একজন মহিলাও কিন্তু সে কাজটা করতে পারে। পুরুষত্ব বজায় রাখার জন্য আপনারা মহিলাদের একটু দমিয়ে রাখেন মাত্র। ভুলে যাবেন না অফিসার, একসময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু একজন মহিলা ছিলেন, পুরুষ না। রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল মহিলা ছিলেন, পুরুষ না। নোবেলজয়ী সমাজসেবী মাদার টেরেসা মহিলা ছিলেন, পুরুষ না। অলিম্পিয়ান পিটি উষা মহিলা ছিলেন, পুরুষ না। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু একজন মহিলাই আছেন, পুরুষ না। ম্যাডাম! আস্তে আস্তে। কিসের ম্যাডাম? কিসের ম্যাডাম বলে হুঙ্কার দিচ্ছেন? খবর রাখেন কি আমাদের দেশে প্রতি 16 মিনিটে একটি করে মহিলা ধর্ষিতা হচ্ছে, কোনো পুরুষ না? দিল্লির নির্ভয়া, তেলেঙ্গানার প্রিয়াঙ্কা, কান্দুয়ার 8 বছরের কিশোরী আসিফা বানু, কামদুনি শিপ্রা, সম্প্রতি হাতরাসের দলিত কুমারী মেয়ে মনীষাকে ধর্ষণের পর খুন হতে হলো। আর আপনাদের প্রশাসন সেই ধর্ষিতার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে না দিয়ে রাতের অন্ধকারে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। 8 থেকে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ না। আরে মহিলারা কি শুধু বছরের পর বছর শুধু ধর্ষিতাই হয়ে যাবে আর পুরুষরা ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে? আর আমি যদি বলি এমনই এক ধর্ষণকারীকে তুই, তোর স্বামী আর তোর ভাসুর সবাই মিলে তার অপরাধ আড়াল করার জন্য আগলে রেখেছিস? কি বলছিস তুই? কার কথা বলছিস? কাকে আগলে রেখেছি আমরা? তোর দেওর বিকাশকে আগলে রেখেছিস তুই আর তোর বাড়ির সবাই। কি বলছিস কে চৈতি? ঠিকই বলছি দিদি, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে সহবাস করে গেছে তোর দেওর বিকাশ। বিকাশ? না 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 না, বিকাশ এরকম একটা জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। এটা 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 কিছুতেই পসিবল, এটা করতে পারে না বিকাশ। এবার আমি যদি তোর দেওয়ার বিকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ করি? আমি দেওর বিকাশকে অ্যারেস্ট করে থানা লকআপে ঢুকিয়ে দেব। আদালতে তার সাজা হবে, সাজা। আপনার দেওর বিকাশের জেল হবে, জেল। অনেক টাকা জরিমানাও দিতে হবে। দাদা কি হলো চুপসে গেলেন যে? আমার নাকি চরিত্র খারাপ? ঠিক বলেছিস না মাটুল, তোর চরিত্র খারাপ আর ওর দেওয়ার বিকাশ ধোয়া তুলসী পাতা। দাদা চাপ, চালুনি আবার সুচকে বলে তোর পেছনে কেন ছাটা? কত রঙ দেখালি পদি, অম্বলে দিলি আদা। কি হলো? কি ভাবছেন ভিডিও ম্যাডাম? কিরে দেবী, কি ভাবছিস? হ্যাঁ, এবার তুই আর তোর গোয়েন্দা স্বামী কোন দিকটা সামলাবি? আমাদের দুর্নীতি নাকি তোর দেওর বিকাশ কুমারের কুকীর্তি? দুর্যোগ ঘনিয়ে আসছে, এক ভয়ঙ্কর দুর্যোগের মেঘে এ সাহিত্যিক প্রকাশ মিত্রের সংসার আকাশটা কালো হয়ে আসছে। এক বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে যাবে আমার এই শান্তির সংসার। তখন এই সাহিত্যিক প্রকাশ মিত্র তার নতুন উপন্যাসের খাতার পাতায় একটাই বাক্য লিখবে, হায় আমার সাজানো বাগান শুকিয়ে গেল, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। আর তোমার ওই সাজানো বাগান শুকিয়ে যাওয়ার জন্য দায়ী তুমি, মেজদা মহাকাশ মিত্র আর তার স্ত্রী দেবিকা মিত্র। না বিকাশ, এর জন্য সম্পূর্ণ ভাই তুই 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 না বর্দা না, মাত্র 10 লাখ টাকা পেলে জন্তুদার কাছ থেকে আমি পেতাম ভবিষ্যৎ জীবন নিশ্চিন্ততা। চৈতিকে বিয়ে করে পেতাম সুখী জীবনের আস্বাদ, কিন্তু তোমরা কেউ তো আমাকে পেতে দিলে না। তোমাদের জন্য আজ আমার জীবনটা বিপর্যস্ত হয়ে গেছে। আমার তো সন্দেহ হচ্ছে সত্যি সত্যি আমি তোমাদের রক্তের সম্পর্কের ভাই তো। বিকাশ, তুমি, মেজদা, বৌদি, তোমরা সবাই স্বার্থপর। সারাটা জীবন শুধু নিজেদের কথা ভেবে এসেছো। আমার দিকে কেউ তোমরা মুখ ফিরিয়েও তাকাওনি। যদি তাকাতে তাহলে এরকম একটা কঠিন সময়ের মুখোমুখি আমাকে হতে হতো না। চৈতিকে বিয়ে না করার অপরাধে চক্রান্তের শিকার হয়ে ধর্ষকের তকমা লাগানো ক্রিমিনালের মতো জীবন কাটাতে হতো না। ইউ আর রাইট কুট্টি আঙ্কেল। আসলে জেঠুমনি, পাপা, মামা এরা সবাই পুরনো দিনের মানুষ। মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে ওরা চলতেই জানে না। তাই চৈতি আন্টির সঙ্গে তোমার রিলেশন মেনে নিতে পারেনি। যা বোঝো না তা নিয়ে কথা বলো না ঈশিতা। ইউ আর রং জেঠুমনি, আমি সব বুঝি, বোঝো না তোমরা। তুমি, পাপা, মাম্মাম তোমরা যা বোঝো
ভুল সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়ে তোমরা কুট্টি আঙ্কেলের লাইফটা হেল করে দিতে চাইছো। শাট আপ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। কার সঙ্গে তুমি কথা বলছো জানো? উনি আমার দাদা হন, তোমার জেঠুমনি হন। জেঠমনি তো কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার কুট্টি আঙ্কেলের লাইফটা ড্যামেজ করে দিচ্ছ কেন? হোল্ড ইওর টাং, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ছোট ছোটর মতো থাকবে, বড়দের কথার মধ্যে কেন কথা বলছো তুমি? কারণ তোমরা কুট্টি আঙ্কেলের উপরে ইনজাস্টিস করছো তাই। হোয়াট ডু ইউ মিন বাই ইনজাস্টিস? কি ইনজাস্টিস করেছি? হ্যাঁ, তোর কুট্টি আঙ্কেলের সঙ্গে কি অবিচার করেছি বলো, টেল মি। আমার আর চৈতির বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস তোরা। কেন পাপা? চৈতি আন্টির আগে একটা বিয়ে হয়েছে বলে? আই এম নট রেডি টু গিভ ইউ দ্য আনসার। তুমি বড় হয়েছে যখন জানতে চাইছো তখন বলছি শোনো, তোমার চৈতি আন্টি তার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের সঙ্গে কারাপ্ট ছিল, আর সেই কারণে চৈতি আন্টির হাজব্যান্ড তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অথচ নিজের দোষ থাকার জন্য কি বলেছে? 5 লক্ষ টাকা দিতে পারেনি বলে তাকে নাকি শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। না না না, বিকাশের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হওয়ার পর আবার যেমন অপরাধ করবে না তার কোনো গ্যারেন্টি তোমরা দিতে পারবে কি? জীবন কখনো কোনো গ্যারেন্টির ওপর চলে না বটা। ভাগ্য বলে একটা জিনিস আছে, আগে যদি থাকে আমার সংসার ভাঙবে, আর আমি সেটা মেনে নেব। কিন্তু আমরা তো মেনে নেব না, তোর জীবন নষ্ট হয়ে যাক এটা আমরা মেনে নেব না। আর সেই জন্য বলছি, ঝন্টুর সঙ্গে কোনো পার্টনারশিপ ব্যবসায় আমি তোকে নাম লেখাতে দেবো না। আমি নিজে চৈতির বাড়িতে গিয়ে, তার শ্বশুর বাড়িতে গিয়ে আমি সব খবর নিয়েছি। তুই কি জানিস মিথ্যে করে নাটক সাজিয়ে ওই ঝন্টু চৈতির শ্বশুর বাড়িতে 5 লক্ষ টাকা দিতে হবে বলে আমার শ্বশুর মশাইকে দিয়ে আমার কাছে টাকা ধার চেয়েছিল। তারপরে আমাদের ব্যাপারটা সন্দেহ হয়। বললাম তো, আমি নিজে গিয়ে সে বাড়িতে খোঁজ খবর নিয়েছি, আর সেই কারণে আমি আমার শ্বশুর মশাইকে ওই টাকাটা দিতে রাজি হইনি। তারপর দেবীর বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। আর ঝন্টু কি বলে? ঝন্টু ধানসিঁড়ি সবাইকে প্রচার করে দেয় যে দেবীর বাবার মৃত্যুর জন্য নাকি আমি দায়ী। আমি যদি সেদিন 5 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিতাম তাহলে নাকি চৈতিকেও শ্বশুর বাড়ি ছেড়ে বাবুর বাড়ি চলে আসতে হতো না, আর ওনাকে হার্ট অ্যাটাক করে মরতে হতো না। এমন একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে তা আমরা কিছুতেই মেনে নেব না রে। শুধু তাই না, ঝন্টুর সঙ্গে ব্যবসায় আমরা কোনো মতে তোকে মত দেবো না, 1 টাকাও দেবো না। দরকার নেই মেজদা, তোকে টাকাও দিতে হবে না, আর আমার ভবিষ্যৎ নিয়ে তোকে ভাবতেও হবে না। এবার থেকে আমার ভবিষ্যৎ নিয়ে যা ভাবার আমি নিজে ভাববো। চৈতির সঙ্গে অবাধ মেলামেশার জন্য পুলিশ আমাকে অ্যারেস্ট করবো তো করুক, সারা জীবন জেলখানার অন্ধকারে কাটিয়ে দেব। বিকাশ, জানবো এই জীবনে কেউ নেই আমার, কেউ না। না না কুট্টি আঙ্কেল, আমি তোমার সঙ্গে থাকবো। তুমি চিন্তা করো না কুট্টি আঙ্কেল, আমি তোমার সঙ্গে থাকবো, প্রমিস করছি। কোথায় যাচ্ছ তুমি? কি বলছো? ঠিকই বলছি পাপা, তোমরা দুজনে খুবই নিষ্ঠুর, হার্টলেস। তাই রক্ত সম্পর্কে ছোট ভাইকে কষ্ট দিতে পারলে, আমার কুট্টি আঙ্কেলকে হার্ট করতে পারলে। চুপ করো তুমি। আই হেট ইউ পাপা। হোয়াট? আই হেট both of you. ঈশিতা, Shame on you পাপা, shame. দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কুট্টি আঙ্কেলের সঙ্গে ধানসুড়ি মামার বাড়ি যাচ্ছি। না, এখন তুমি সে বাড়িতে যাবে না। ইটস মাই অর্ডার। মানবো না, আমি তোমার কোনো অর্ডার মানবো না। আরে বাবা, ঝন্টু মামার সঙ্গে চৈতি আন্টির সঙ্গে তোমাদের প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমার সঙ্গে তো নয়। তাই আমি ধানসুড়ি মামার বাড়ি যাব। আর আমি যদি তোমাকে সে বাড়িতে যেতে না দিই, যদি এই ঘরে তালা বন্ধ করে তোমাকে ফেলে রাখি, তাহলে আমি সুইসাইড করব। ঈশিতা, গলায় ওড়না জড়িয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়ব। সীতা, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড পাপা। শুনতে পেলে দাদা? মেয়েটা কি কথা বলে গেল শুনতে পেলে? গলায় ওড়না জড়িয়ে নাকি সিলিং ফ্যানে ঝুলে পড়বে। না 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 না, কেন যে দেবী সেদিন মেয়েটার গায়ে হাত তুলতে গেল, সেদিনের পর থেকে মেয়েটা কিরকম জেদি হয়ে উঠছে তুমি একবারও খেয়াল করে দেখেছো? ভুল করেছিল দেবী, অত বড় মেয়ের গায়ে হাত তুলে সেদিন দেবী মস্ত বড় ভুল করেছিল মহাকাশ, মস্ত বড় ভুল। কোথায় যাচ্ছ দাদা? লিখতে যাচ্ছি রে মহাকাশ, লিখতে যাচ্ছি। আমাদের এই সংসারের উপর দিয়ে যে কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে তা আমি আমার উপন্যাসের পাতায় সোনার অক্ষরে লিখে রাখতে যাচ্ছি। বর্তমান প্রজন্ম মানবিক মূল্যবোধ হারিয়ে সংসারের বন্ধন ছিন্ন করে অজানার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এই কাহিনী আমি আমার উপন্যাসের খাতার পাতায় লিখে রাখবো রে দাদা। আর এই উপন্যাসের নাম কি হবে জানিস? জীবন রঙ্গ। জীবন রঙ্গ? ওই মহাকাশ, আমার দৃঢ় বিশ্বাস এটাই হবে আমার জীবনের লেখা সেরা এবং শেষ উপন্যাস। দাদা এসব কি কথা বলে গেল? জীবন রঙ্গ হবে দাদার জীবনের লেখা সেরা এবং শেষ উপন্যাস? না না না, সেরা উপন্যাস দাদা লিখতেই পারে, কিন্তু শেষ উপন্যাস কেন বললো? তবে কি এই পরিবারের অবাঞ্ছিত অপ্রত্যাশিত ঘটনার চক্রে পড়ে দাদা একটু একটু করে মনে মনে ক্ষইতে শুরু করেছে? অকালে মানুষটা পৃথিবী ছেড়ে চলে যাবে না তো?
না 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 না, ওই মানুষটা চলে গেলে আমরা সবাই যে খুব অসহায় হয়ে পড়বো, একেবারে অসহায়। ও একা একা কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন গোয়েন্দামশাই? ধরে নাও নিজের সঙ্গে। নিজের সঙ্গে কথা তো শিল্পী সাহিত্যিকরা বলে। তুমি কি ইদানিং গোয়েন্দাগিরি ছেড়ে দিয়ে দাদার মতো সাহিত্যিক হওয়ার স্বপ্ন দেখছো? অফিস থেকে কখন ফিরেছো? অফিসে আমি যাইনি দেবী। সে কি? কেন প্রমোশন পাওয়ার পর একদিন অফিসে যাওনি কেন? ভালো লাগছে না জানো, এই বিকাশ আর চৈতির ঘটনাটা শোনার পর থেকে কিছুতেই আমার ভালো লাগছে না। আরে বাবা, তোমার দাদা ঝন্টু যদি চৈতিকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গিয়ে বিকাশের এগেনস্ট এফআইআর করে, তাহলে পুলিশ বিকাশকে অ্যারেস্ট করবেই, তখন আমিও বিকাশকে বাঁচাতে পারবো না। এত টেনশন করো না, করবে না। আপাতত বিকাশের বিরুদ্ধে এফআইআর করার সমস্ত পথ বন্ধ করে দিয়ে এসছি। তাই নাকি? কিরকম? অনেক কষ্ট করে ধানসুরি ব্লকের জন্য স্যাংশন হওয়া বন্যা ত্রাণের টাকা, অন্যান্য সামগ্রীর সমস্ত চুরির কাগজপত্র, তথ্য প্রমাণ আমি খুঁজে পেয়ে গেছি। তুমি ঠিকই বলেছিলে, আমি তো বিশ্বাস করতে চাইনি, কিন্তু ঠিকই বলেছিলে। এই সমস্ত কারচুপির নায়ক হচ্ছে আমার রক্তের সম্পর্কের বড় ভাই ঝন্টু দত্ত। তাহলে মিললো তো যে কথা বলেছিলাম। এনিওয়ে, তারপর আর কি, আমি দাদাকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, অমনি ঝন্টু দত্তের উঁচু ফনাটা সাময়িক নিচু হয়ে গেল। কিন্তু একদিন না একদিন তোমার দাদাকে তো তার কৃতকর্মের জন্য খেসারত দিতেই হবে। সে তো দিতেই হবে। আরে বাবা, রক্তের সম্পর্কের ভাই বলে কি আমি তাকে ছেড়ে দেবো ভেবেছো? না, কখনো আমি এমন কাজ করবোই না। সরকারি টাকা তছরূপ করার অভিযোগে আমি ঝন্টু দত্ত, বাটুল বাড়ুজ্জি আর অফিসার লাইডিকে জেল না কাটিয়ে ছাড়ছি না। গর্ব হয় দেবী, সত্যি তোমার জন্য আমার খুব গর্ব হয়। সমস্ত আবেগকে দূরে সরিয়ে দিয়ে রক্তের সম্পর্কের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তুমি যে দৃষ্টান্ত রাখলে, আমি হলফ করে বলতে পারি যে এই বাংলার কোনো বোন এমন কাজ করে দেখাতে পারবে না। পারতাম তো না, তুমি তো আমার শক্তি, তুমি আমার মানসিক শক্তি। তুমি আমার পাশে না থাকলে আমি মানসিক শক্তিটাই পেতাম না। আমি তো প্রথমে তোমার কথাগুলো বিশ্বাসই করতে চাইনি, কিন্তু তুমি আলটিমেটলি আমার মন থেকে সমস্ত আবেগকে মুছিয়ে দিলে, আমাকে প্রকৃত বাস্তবকে চিনতে শেখালে, আর আমিও আস্তে আস্তে সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে উঠে গিয়ে আমি প্রকৃত বাস্তবকে চিনতে পারলাম, প্রকৃত সমাজ শত্রুকে চিনতে পারলাম। আর যে সমাজ শত্রু দুর্ভাগ্যবশত আমার রক্তের সম্পর্কের বড় ভাই ঝন্টু দত্ত। এবার তাহলে একটা গোপন কথা তোমার কাছে প্রকাশ করি। কি গো? তোমাকে ধানসিঁড়ি ব্লকে ভিডিও করে কে পাঠিয়েছে জানো? কে? উপর মহলে তদবির করে তোমাকে ভিডিও করে পাঠিয়েছে তোমার হাজব্যান্ড, এই মহাকাশ মিত্র। ও মাই গড, কেন এরকম প্ল্যান করে এরকম ধানসিঁড়িতে ভিডিও করে পাঠাতে গেলে কেন? তোমাকে ভালোবাসি বলে, আমার শ্বশুরবাড়ির দেশের গরিব মানুষদের আমি ঠকতে দেবো না বলে, ঝন্টুকে শায়েস্তা করবো বলে, এবং আমার বিশ্বাস ছিল যে তুমি সমস্ত আবেগকে দূরে সরিয়ে দিয়ে রক্তের সম্পর্ককে উপেক্ষা করে ঝন্টুকে তুমি কবজা করতে পারবেই, এবং তুমি তা করেছো। করবো, আমার উপর একটু ভরসা করো। ধানসিঁড়ির ভিডিও চেয়ারে গিয়ে যখন একবার বসেছি, তখন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। ধানসিঁড়ির গরিব মানুষের অধিকারে থাবা বসিয়েছে তো ঝন্টু দত্ত, বাটুল বাড়ুজ্জি আর অফিসার লাইডি। ওদের থাবা থেকে আমি মানুষের প্রাপ্য অধিকারটা ছিনিয়ে আনবো। শুধু একটা অনুরোধ জানো? বলো, কি অনুরোধ? আমার বোন চৈতির জীবনে জ্বলে ওঠা আশার প্রদীপটা তুমি নিভিয়ে দিও না। কেন বোঝো না মহাকাশ চৈতি আমার ছোট বোন জীবনে একটা ভুল করে ফেলেছে, কিন্তু সুস্থ জীবনে ফিরতে চায়, বিকাশকে ভালোবেসে সংসার করতে চায়। ওরা বিয়ে করে দুজনে ভালো থাকুক, সুখে থাকুক, সংসার করুক, এটা তুমি চাও না? তুমি ভুল করছো দেবী, ভুল করছো। এর নাম ভালোবাসা না, এর নাম মোহ কেটে গেলে পরেই তোমার বোন আমার ভাইকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, যেমন স্বামীর বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমন ঘটনা যদি এক্ষেত্রে ঘটে, সেক্ষেত্রে বিকাশের জীবনটা শেষ হয়ে যাবে না? ভুল তো মানুষ মাত্রই করে। একটা ছেলে মানুষ ভুল করে ফেলেছে, কিন্তু ও তো নিজের দোষটা স্বীকার করেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও আমাকে বলেছে ও বিকাশকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ওরা ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়। প্লিজ তুমি না করে দিও না। আচ্ছা ঠিক আছে, ধরে নাও আমি আমার ছোট বোনটার সুখটা না হয় তোমার কাছে ভিক্ষেই চাইছি। ভিক্ষে? হ্যাঁ। না, আরে তুমি ভিক্ষে কেন চাইবে? আরে বাবা, তুমি আমার স্ত্রী, এ তোমার দাবি। ছোট বোনের জন্য এই দাবি তুমি করতেই পারো, এবং আমার কাছে যে কোনো কিছু দাবি করার অধিকার তোমার আছে, থাকবে চিরদিন। আকাশ, কিন্তু আমি না হয় বিয়েটা মত দিলাম, মেনে নিলাম, কিন্তু দাদাকে নিয়ে তুমি টেনশন করো না। দাদাকে একদম টেনশন করো না। আমার দৃঢ় বিশ্বাস, আমি দাদাকে যদি বুঝিয়ে বলি, দাদা ওদের বিয়েতে অমত করবে না। প্লিজ বোঝার চেষ্টা করো। চৈতির সঙ্গে বিকাশের বিয়েটা কিন্তু হতেই হবে, তা নাহলে বিকাশের জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। চৈতির করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকাশকে অ্যারেস্ট করবেই। আমরা কেন সারা জীবন তার দায় বই নিয়ে বেড়াতে যাবো? কেন আমরা বিকাশের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো? ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, তুমি দাদার কাছে যাও, দাদাকে জিজ্ঞেস করো, তার মতামত নাও। দাদা যদি মত দেয়, তাহলে তোমার দাদা ঝন্টুকে তুমি ফোন করে জানিয়ে দাও বিকাশের সঙ্গে চৈতির বিয়েতে আমরা রাজি। মহাকাশ, শুধু মহাকাশ ধন্যবাদ জানাবে না? কেন ধন্যবাদ দিতে যাবো কেন? তুমি আমার আপনজন, সব থেকে কাছের মানুষ, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারো, তো ফর্মাল হতে পারবো না। তবে হ্যাঁ, এটা প্রতি মুহূর্তে আমি বুঝতে পারি যে তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো, কতটা রিয়েলাইজ করো, কতটা বুঝতে
মহাকাশ মহাকাশ কি ওদিকে আকাশের দিকে তাকিয়ে 7-5 ভাবছো বলো তো? খুব হালকা লাগছে জানো। বিকাশ আর এই চৈতির সমস্যাটা মিটে গেলে মানে যেভাবে তুমি মেটাতে চাইছো তাতে আমি ভীষণ চাপমুক্ত লাগছে। চাপমুক্ত হয়েছে? ভীষণ হয়েছে। ফাইনালি চাপমুক্ত হয়েছে? তাহলে চলো দুজনে মিলে কোথাও বেরিয়ে আসি। কতদিন কোথাও যাইনি, বাড়িতে বসে বসে লকডাউনে বোর হয়ে গেছি। চলো চলো দুজনে মিলে কোথাও বেরিয়ে আসি, কাউকে সঙ্গে নেবো না, সমস্ত দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নেবো। দেখবে আই প্রমিস খুব খুব ভালো লাগবে। দেবী পায়ে পায়ে পথ চলা সেই কথা ও বলা, পায়ে পায়ে পথ চলা সেই কথা ও বলা, সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি ভালোবাসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। রেখেছি হাত ধরে এক হয়ে অন্তরে, রেখেছি হাত ধরে এক হয়ে অন্তরে, সব শেষে তাই এসে ঝরে হাসি ঝরে হাসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই। গান গাইছে মহাকাশ আর দেবীর মনে আজ আনন্দের মূর্ছনা, কিন্তু সাহিত্যিক প্রকাশ মিত্রের দূরদৃষ্টি যা অন্য কথা বলছে। আমার অনুমান যদি মিথ্যে না হয় এই মূর্ছনার আয়ু বেশি দিন থাকবে না। এ সংসারে দুর্যোগ নেমে আসবেই আসবে, অচিরেই আলো ঝলমলে পূর্ণিমা চাঁদের আকাশে নেমে আসবে ঘোর অমাবস্যা, অমাবস্যার কালো। जिंदगी मिलके बिताएंगे, हर दिल रातें सुनाएंगे, हमको साथ रहेंगे, ये जहां रंगीन बनाएंगे। जिंदगी मिलके बिताएंगे, हर दिल रातें सुनाएंगे, हमको साथ रहेंगे, ये जहां रंगीन बनाएंगे। हमसे बने नगमे हमसे जवां घूमे
सुबह सुबह जिंदगी मिलके बिताएंगे हर दिल बातें सुनाएंगे हम तो साथ रंगे हैं ये जहां रंगीन बनाएंगे Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Ishita Happy birthday to you এবার তোমরা সবাই বাড়ির ভেতরে যাও, আমাদের কিছু জরুরি কথা আছে। যাও, যাও। না না না, এত বড় ক্ষতি আমি কিছুতেই মেনে নেব না, তাই সরিয়ে ফেলতে হবে। যত তাড়াতাড়ি পারিস গোডাউনে রাখা সিমেন্টের বস্তা, লোহার রড আর চালের বস্তাগুলো ট্রাকে করে অন্য জায়গায় সরিয়ে ফেল বাটুল। সরিয়ে তো ফেলবো, কিন্তু কোথায় সরবো সেটা বলো। এদিকে ধানসিঁড়ির মানুষ নিজের মধ্যে কানাঘুষো শুরু করে দিয়েছে যে তোমার বড় বোন দেবী এলাকার ভিডিও হয়ে আসার পর আমাদের নাকি রাতের ঘুম উড়ে গেছে। শুধু তাই না ঝন্টু বাবু, ধানসিঁড়ির সাধারণ মানুষকে আমাদের গতিবিধির উপর নজর রাখতে বলেছে আপনার বোন দেবী। অপরাশ, তাহলে কি হবে? গোডাউন থেকে মালপত্র ট্রাকে করে সরাতে গিয়ে যদি ওদের হাতে ধরা পড়ে যায় তখন পাবলিক আমার ট্রাকে রাখা চালের বস্তা লুট করে নেবে। হাসপাতাল তৈরির জন্য লুকিয়ে রাখা লোহার রড আমার পেছনে ঢুকিয়ে দেবে। না ঠিক আছে, তারপর আমাদের তিনজনকে জ্যান্ত মাটিতে কবর দেবে, তারপর সেই কবরের উপর সিমেন্টের ঢালাই মেরে দেবে। আর এই সব কিছুর দায়ী আমার বড় বোনের দেবী। আমি তা কিছুতেই হতে দেবো না। আমি মরার আগে আপনার বোন মানে ভিডিও ম্যাডামকে আমি গুলি করে মেরে দেবো। পারবেন না স্যার? আমার বড় বোন দেবীকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবেন? আরে কি ভাট বকছেন মশাইয়া? না না জন্টুদা, এখন দেবীকে সরিয়ে দিলে আমরা কেউ রেহাই পাবো না। হ্যাঁ, তাছাড়া ধানসিঁড়ির মানুষ আমাদের ছেড়ে দেবে না। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস বাটুল। আমার বড় বোন দেবীর স্বামী মহাকাশ পুলিশের বড় গোয়েন্দা, দেবীর খুনিকে সে ঠিক খুঁজে বের করে নেবে। আর তখন ভিডিও খুনের অপরাধে এই অফিসার তো ফাঁসি হবে, তার সঙ্গে আমাদের কমরাও দড়ি পড়বে। তাহলে এখন উপায় একটাই আছে ঝন্টুদাদা বাবু, তল্পি তল্পা নিয়ে এবার মানে কেটে পড়ো। তল্পি তল্পা নিয়ে এবার মানে কেটে পড়ো। এ সংসার মায়া প্রপঞ্চময় বড়। তল্পি তল্পা নিয়ে এবার মানে কেটে পড়ো। কেটে পড়ো। কেন কেটে পড়বো? এই বাপ ঠাকুর ভিড়ে ছেড়ে কেন চলে যাবে? হ্যাঁ, কেন চলে যাবে? কারণ তোমাদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। চুপ শালা। তুমি আমায় মারলে দাদা বাবু। ছেলেবেলায় তোমার মা মারা গেল, তারপর থেকে তোমাদের 4 ভাই বোনকে আমি কোলে পিঠে করে বড় করেছি। তোমাদের কারো গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিইনি কখনো। সেই তুমি আমার গালে চড় মারলে। বেশ করেছে বেড়েছে, তুই একটা নেমো খারাপ। আমি নেমো খারাপ? হ্যাঁ, নেমো খারাপ। যা নুন খাচ্ছিস তার সঙ্গে বেইমানি করছিস তুই। কে বলেছে আমি সঞ্জুদা বাবুর সঙ্গে বেইমানি করেছি? বেইমানি করলে আমি ঝন্টু দাদা বাবুকে সাবধান করতে আসতাম না, আর এই ধানসিঁড়ি ছেড়ে চলে যেতেও বলতাম না। তাহলে আমার গোডাউনে রাখা মালপত্র কথা দেবী জানলো কেমন করে? বলো, কে বলেছে? এই ধানসিঁড়ির সাধারণ মানুষ বলছে। একদম বাজে কথা বলবি না নটবর বিশ্বাস। এই নটবর বিশ্বাস বাজে কথা বলে না মানুষ মানুষে। কি মনে করো? কি মনে করো গ্রামের মানুষ বোকা? না, বছরের পর বছর তোমাদের কুকীর্তি দেখে আসছে এই ধানসিঁড়ির মানুষ। এতদিন বলার মতো মানুষ ছিল না তাই বলতে পারিনি, কিন্তু আজ গায়ের মেয়ে দেবী দিদিমণিকে পেয়ে তার কাছে সব কথা উগরে দিচ্ছে। বুঝতে পারছেন ঝন্টু বাবু, ধানসিঁড়ির মানুষ উগ্র হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন? কেন বুঝতে পারবে না পুলিশ বাবু? আপনারা মানুষের প্রাপ্য চুরি করবেন, মানুষকে ঠকাবেন, আর মানুষ আপনাদের ছেড়ে দেবে। আমি এই মাত্র বাজার থেকে শুনে এলাম, এরপর গ্রামের মানুষ থানা ঘেরাও করবে, এই বাড়িতে ঢুকে গোডাউন লুট করবে, আর ওদের কাছে যে বাধা দেবে তাকে খুন করে এই ধানসিঁড়ির বাড়িতে কবর দেবে, কবর। তাই বলছি ঝন্টু দাদা বাবু, যদি প্রাণে বাঁচতে চাও এই ধানসিঁড়ি ছেড়ে পালিয়ে যাও। ছোট থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি তো, তাই চোখের উপর তোমার মরণ আমি দেখতে পারবো না কিছুতেই। পালিয়ে যাও, পালিয়ে যাও।
কি হবে গো ও ঝন্টুদা, এখন কি হবে গো? আপনার আপনার কাজের লোক নটবর যা বলে গেল, এরপর তো ধানসিঁড়িতে থাকা উচিত হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, কটা দিন ছুটি নিয়ে দেশের বাড়ি বাঁকুড়া থেকে ঘুরে আসবো। আরে থামুন তো মশাই, আপনি যেমন দেশের বাড়ি আর আমি কোথায় যাবো? জমের বাড়ি। যদি মরতেই হয় তাহলে তিনজনকে একসঙ্গে মরতে হবে, বুঝেছেন? না না না, এত সহজে আমরা কেউ মরবো না। মরার আগে আমি দেবীর সঙ্গে বোঝাপড়া সেরে নেব, শেষ বোঝাপড়া। আমি এক্ষুনি দেবীকে ফোন করে বলবো। নমস্কার ঝন্টু বাবু, দেবীকে ফোন করার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আরে 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 বাটুল বারুদ যে অফিসার লাইনে আপনারা আছেন দেখছি, হ্যাঁ? এ তো একেবারে একেবারে মেঘনা চাইতেই জল। কি 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 ব্যাপার মহাকাশ, তুমি হঠাৎ অসময়ে না জানিয়ে আমাদের বাড়িতে? কি অবান্তর কথা বলছো ঝন্টু, এটা আমার শ্বশুর বাড়ি। তুমি আমার শালাবাবু, শ্বশুর বাড়িতে শালাবাবুর সঙ্গে দেখা করতে আসবে, তার জন্য সময় অসময়ের কি আছে, জানিয়ে আসার কি আছে? আর তাছাড়া তুমি তো জানো আমি একজন পুলিশের গোয়েন্দা। তুমি জানো না বোধ হয় যে পুলিশের গোয়েন্দারা যখন তখন যেখানে সেখানে অবাধে প্রবেশ করতে পারে। সন্দেহভাজন ব্যক্তির কাছে পৌঁছতে তাদের কোনো গেট পাস দরকার হয় না। না মানে আমাকে এখনই কিংবা থানায় যেতে হবে স্যার। সে কি, আমি এলাম আর এখনই আপনাকে চলে যেতে হবে? না মানে একটা রেড করতে যেতে হবে, একটা ক্রিমিনাল ধরতে যেতে হবে। বাবা, ক্রিমিনাল ধরতে যেতে হবে? আপনি নিজেই তো একটা বড় ক্রিমিনাল। না, আপাতত আপনার কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ, চলবে না? না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কারণ এই ঝন্টুর অসাধু ব্যবসার মদতদাতা হিসেবে এবং এই বাটুল বারুজ্যের দুর্নীতির দোষর হিসেবে আপনি অভিযুক্ত। তাই কিছুদিনের মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে সাসপেন্ড করবে। আর সেই সঙ্গে এই বাটুল মাতব্বরকেও তার ক্ষমতার আসন থেকে অপসারিত করা হবে। কিন্তু ওদের বিরুদ্ধে কি অভিযোগ তা জানতে পারি মহাকাশ? অভিযোগ এই বাটুল বারুজ্যে সরকারের পাঠানো এই বিনামূল্যে রেশনের চাল রেশন ডিলারকে না পাঠিয়ে বাজারে বিক্রি হওয়া রেশনের চালের অর্ধেক দামে তোমার কাছে বিক্রি করেছে। হাসপাতাল তৈরির জন্য লোহার রড সিমেন্টের বস্তা তোমার গোডাউনে ঢুকিয়ে দিয়েছে। আর তুমি এই সমস্ত সামগ্রী বিক্রি করে কামিয়ে নিচ্ছ লক্ষ লক্ষ টাকা। বেআইনিভাবে বালি খাদান থেকে বালি পাচার করে এবং গরিব মানুষের জন্য পাঠানো বন্যা ত্রাণের সমস্ত সামগ্রী তুমি তোমার গোডাউনে ঢুকিয়ে দিয়েছো। আর এই সব কিছুর পাহারাদারি করেছে প্রশাসনের কর্তা এই অফিসার লাহিড়ী। কিন্তু আমরা যে এসব করেছি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, সেটা তুমি তোমার গোডাউনের তালা খুললেই দেখতে পাবে। বলছিলাম কি এই যে ঝন্টুদা কন্ডাক্টরি ব্যবসা করে, গোডাউনে সিমেন্টের বস্তা লোহার রড থাকতেই পারে। আরে বিল্ডিং বানাতে গেলে ওগুলো লাগবে না? বিল্ডিং বানাতে গেলে যে লোহার রড সিমেন্টের বস্তার দরকার হয় সেটা আমি জানি, তবে বস্তা ভর্তি চাল লাগে বলে তো আমার জানা নেই বাটুল। দেখো মহাকাশ, তুমি হলে কি আমার বড় বোন দেবীর হাজবেন্ড, আমাদের খুব কাছের আত্মীয়। তুমি আমার ব্যবসার ব্যাপারে মাথা গলিয়ে কেন সম্পর্কটা নষ্ট করতে চাইছো? প্রথম কথা হচ্ছে, আমি কোনো সম্পর্কের সূত্র ধরে আজ এখানে আসিনি। আজ আমি এখানে একজন তদন্তকারী অফিসার হিসেবে এসেছি এবং তদন্ত করে তোমার বেআইনি ব্যবসার হদিশ পেয়ে তোমার গোডাউনটা সিল করে দিতে এসেছি। মহাকাশ, আর আমাকে এই ব্যাপারে সাহায্য কে করেছে জানো? সাহায্য করেছে তোমার বোন দেবী না, সাহায্য করেছে দেবিকা ম্যাডাম, মানে দেবিকা মিত্র বিডিও। হ্যাঁ, শুধু তাই না, যে সম্পর্কের কথা বলো তাহলে বলবো আমি বা দেবী আমরা কিন্তু কোনো সম্পর্ক নষ্ট করিনি। সম্পর্ক নষ্ট করেছো তুমি। যেদিন মিথ্যে করে গল্প সাজিয়ে চৈতির শ্বশুরবাড়িতে 5 লক্ষ টাকা পণ দিতে হবে বলে আমার কাছে ওই শ্বশুরমশাইকে দিয়ে টাকা ধার চেয়েছিলে, সেদিনই আমাদের সম্পর্কের সুতোটা ছিঁড়ে দুটুকরো হয়ে গেছে। আচ্ছা ঝন্টু, তুমি তো অনেক টাকা, মানে কয়েক কোটি টাকার মালিক, তাহলে আমার ভাই বিকাশের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করার জন্য কেন তার কাছে তুমি 10 লক্ষ টাকা দাবি করলে? এরপর যদি তোমাকে আমি চিটিংবাজ উপাধিতে ভূষিত করি, সেটা কি আমার খুব অন্যায় হবে? পার্টনারশিপে ব্যবসা করতে গেলে দুজনকেই টাকা ঢালতে হয়। হ্যাঁ, যদি সেটা সততার ব্যবসা হয় তবেই। আমার ভাই কোনো অসৎ ব্যবসায় নাম লেখাবে না, একটা টাকা লগ্নি করবে না। ঝন্টুর সঙ্গে কোনো পার্টনারশিপের ব্যবসায় সে যাবে না। ব্যবসা করতে হয় সে একা করবে। ঝন্টুর সঙ্গে কোনো পার্টনারশিপের ব্যবসায় যাবে না সে। ভালো করছো না মহাকাশ, তুমি আর দেবী আমার অনেক ক্ষতি করলে। এর ক্ষতিপূরণ কিন্তু একদিন তোমাদের দিতেই হবে। শোনো ঝন্টু, আমি আর দেবী আমাদের কর্তব্য পালন করেছি। আমরা ডিউটি করেছি। সেজন্য যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে তার দায় আমার বা দেবীর না, দায় তোমার। আরও একটা কথা জেনে রাখো, আমি আর দাদা তোমার বোন চৈতির সঙ্গে আমার ভাই বিকাশের বিয়েটা মেনে নিয়েছি। কারণ দেবীর অনুরোধকে সম্মান জানিয়েছি। না হলে তোমার বোন চৈতির সঙ্গে আমি এবং আমার দাদা আমার ভাই বিকাশের বিয়েটা কোনোদিনও মেনে নিতাম না। বাবারে বাবা, আপনি কেমন মানুষ মহাকাশ দা? কতদিন পর আমাদের বাড়িতে এলেন, আর সেই তখন থেকে শুধু দাদার সঙ্গে গল্প করে যাচ্ছেন। চলুন তো ওপরে যাবেন, চলুন। আই এম সরি চৈতি, আজের ওপরে যাবো না, আমার একটা ভবানী ভবনে জরুরি কাজ আছে। কাজটা সেরে আমাকে
বাড়িতে ফিরতে হবে। বারে মেয়ের সঙ্গে দেখা না করে চলে যাবেন বুঝি? আমার মেয়ে এখন আমাদের থেকে তোমাদের কাছে থাকতে বেশি পছন্দ করছে চৈতি। সেই জন্যই তো আমার নিষেধ সত্ত্বেও এই বাড়িতে এসে পড়ে আছে। কদিন বাদই তো পুজোর সময় এসে থাকতে পারতো। না না, এভাবে বলবেন না মহাকাশদা, ও ছোট। কথাতে আছে মামার বাড়ি ভারী মজা, কিল চার নাই। ও বেশ মজাতেই আছে। তাই যেন থাকে। ও মজাতে থাকলে আমরাও সবাই খুব খুশি থাকবো। চলি। চলে যাচ্ছ পাপা? আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ তুমি? হ্যাঁ রে মা, আজ আমার একটা জরুরি কাজ আছে। তুমি তো এখানে বেশ ভালোই আছো। খুব ভালো আছি, খুব আনন্দ করছি জানো। মামা আমাকে কত গল্প বলে, আর মামা আমাকে খুব ভালোবাসে। আরে, কেন ভালোবাসবো না? হ্যাঁ, কেন ভালোবাসবো না? তুমি হলে গিয়ে আমার একমাত্র ভাগ্নি। হ্যাঁ, তোমাকে ভালো না বেশি আমি থাকতে পারি? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি মামা। আই লাভ ইউ মামা। চলো চৈতি আন্টি, তুমি আমি আবার ডান্স করবো, চলো। বেশ, তাই চল। ওকে মহাকাশদা, সেও পুজোর সময় কিন্তু দিদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, চলি। টাটা। বাই পাপা, বাই। ঈশিতা, সাবধানে থেকো, ভালো থেকো, কেমন? আর আজ তো তোমার জন্মদিন। তুমি তো বাড়িতে নেই, বাড়িতে মাম্মা একা তোমাকে ভীষণভাবে মিস করছে। আমিও তো তোমার জন্মদিনের কথা ভুলিনি, তাই এখানেই তোমাকে উইশ করে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, পাপা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশিতা, হ্যাপি বার্থডে। পাপা, I love you, Papa. Love you too. Love you too, Ma. আজ তাহলে চলি ঝন্টু বাবু, পরে আবার দেখা হবে। হ্যাঁ, সেই সঙ্গে এই বাটুল বারুজ্জে এবং অফিসার লাহিড়ির সঙ্গেও দেখা হবে, তবে সেটা এই ধানসিঁড়ির বাড়িতে এসে না, দেখা হবে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। আকাশ, ও, আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম। তদন্তের কারণে সিআইডি ডিপার্টমেন্ট তোমার সবকটা ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। আকাশ না, চিফ ডিটেকটিভ অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মহাকাশ মিত্র। মাইন্ড ইট। না, রবিগুরু, তুমি অমন করছো কেন? একটু জল খাবেন ঝন্টু বাবু? হ্যাঁ গুরু, তুমি জল খাও। চুপ সরে বাচ্চা। না, আমাকে না, আমাকে মেরেছে। শালা শুয়ারের বাচ্চা, মহাকাশ আমার গোডাউনে তালা লাগিয়ে দিয়ে গেল, সিআইডি আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, আমি শালা অথই জলে পড়ে হাবুডুবু খাচ্ছি, আর তোরা আমাকে জল খাওয়াতে চাচ্ছিস। ঠিক আছে গুরু, ঠিক আছে, তোমাকে জল খেতে হবে না, তুমি মাল খাও। এই না, তুমি জলটাই খাও। কিন্তু আমার কি হবে? ক্ষমতা চলে গেলে আমি পাগল হয়ে যাব। আরে দূর মশাই, আপনি পাগল হয়ে তো বেঁচে থাকবেন, আর আমি বাইরে বেরোলে পাবলিক আমার ফাটিয়ে দেবে। কিছু তো একটা করো গুরু। তোমার রক্তের সম্পর্কের বড় বোন দেবী তোমার এত বড় সর্বনাশ করলো, তোমার ভগ্নিপথ মহাকাশ মিত্র তোমাকে পথে বসিয়ে দিল, এরপরে হাত গুটিয়ে বসে থাকবে? না রে শালা শুয়ারের বাচ্চা, এবার আমি ময়দানে নামবো। আমার সঙ্গে শত্রুতা করেছে আমার বড় বোন দেবী আর মহাকাশ, এর বদলা না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওদের আমি সর্বনাশের আগুনে পুড়িয়ে মারব। এই ধানসিঁড়ি বুকে ইতিহাস সৃষ্টি করবো, এক ভয়ঙ্কর ইতিহাস। গোড়া টিম কপি তুই, তার আগে আমি ডিডিআর মকারটাকে ঠপ বলে দেবো। যেমন করে মকারটাকে বলে তোর গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছি, ঠিক তেমন করে আমার দাদার কুকম্মের ঠপ কটা আমি টিডিকে বলে দেবো। আর এই বাতুল বারুজ্জকে আমি ছেড়ে দেখিয়ে ছাড়বো। আমার বউ নক্কির সাথে ইন্টু পিন্টু করার মজা এবার আমি দেখিয়ে ছাড়বো। কি আনন্দ, কি না, এখন আনন্দ করবো না, আগে মজা দেখাই, তারপর আনন্দ করবো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি। ডিভোর্স হয়ে গেছে, চৈতির সঙ্গে ওর হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে। এবার চৈতিকে বিয়ে করে আমি এ বাড়িতে বউ করে নিয়ে আসবো, সব কিছু ঠিক হয়ে আছে। এরই মধ্যে
এরই মধ্যে মেজদা কর্তব্য দেখাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিল, মস্ত বড় গন্ডগোল। তুমি ঠিক বলেছো বিকাশ। এত করে তোমার মেজদাকে বললাম যে তোমার আর চৈতির বিয়েটা মিটে যাক, পুজোটা হয়ে যাক, তারপর যা করার করো, কিন্তু না, কিছুতেই আমার কোনো কথা শুনলো না। দাদার গোডাউন থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিল, ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করে দিল। কেন বলো তো? এই কাজগুলো কিছুদিন পরে করা যেত না? সেই কথাই তো বলছি বৌদি, এরপর যদি ঝন্টু থেকে অ্যারেস্ট হতে হয় তখন কি হবে বলো তো? কি আর হবে, তোমার আর চৈতির বিয়ে, পুজোর আনন্দ সবটা মাটি হয়ে যাবে। লোকটা যদি একটা কথা আমার শুনে, এত করে বললাম তো যে তোমাদের বিয়েটা মিটে যাক, পুজোটা হোক, তারপর যা করার করো, কিছুতেই আমার কোনো কথা শুনলো না। শুধু তাই না, আমার মেয়ে ঈশিতা এই প্রথমবার ধানসিঁড়ির পুজোটা দেখবে, তার কথাটা পর্যন্ত একবার ভেবে দেখলো না। শুধু তাই না, তোমার সঙ্গে এই ঈশিতার ধানসিঁড়ির বাড়িতে যাওয়া নিয়ে, সেখানে দিনের পর দিন থাকা নিয়ে মহাকাশ আমার সঙ্গে কি অশান্তি না করছে ভাবতে পারবে না। মহাকাশের অশান্তির কথাই বলছো দেবী? ঈশিতার নিরাপত্তার কথা একবার ভাববে না? ইয়াং মেয়ে ঈশিতা তোমার বাপের বাড়ি গেছে, খুব ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে সে যদি একা এদিক ওদিক চলে যায়, তার জন্যই তো মহাকাশ সেদিনকে আপত্তি করেছিল। একথার মানে কি বড়দা? একথার মানে কি? ধানসিঁড়ির বাড়িতে আর কি কেউ থাকে না নাকি? চৈতি আছে, লক্ষ্মী বৌদি আছে, মন্টুদ আছে, নোটো বড়দা আছে। আরে শুধু তাই কেন, আমার দাদার কথা বলো না। ঝন্টু ও নানান কাজে যতই ব্যস্ত থাকুক, ও তো ঈশিতাকে দু চোখে হারায়। আর দাদা যেমন ঈশিতাকে দু চোখে হারায়, ঈশিতা তো একেবারে দাদার ন্যাওটা হয়ে গেছে, কিছুতেই ওর পিছু ছাড়তে চায় না। সেই কথাই তো বলছি বৌদি। তাছাড়া শনিবার রবিবার বাদে তুমি তো অফিস থেকে ফিরে সে বাড়িতে গিয়ে থাকছো। এই তোমার মেজদা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ মহাকাশ, না এটা করো না, আমি রিকোয়েস্ট করছি। এই ছেলে মানুষ এটা করে ফেলো না, আমি বারবার বারণ করছি। তুমি এক্ষুনি ঝন্টুকে অ্যারেস্ট করতে যেও না। শোনো, পুজোটা মিটে যাক না, ওদের বিয়ে। এখনই ঝন্টুকে অ্যারেস্ট করলে পুজোর আগে সমস্তটা নষ্ট হয়ে যাবে। কেন তুমি এরকম জেদাজেদি করছো? বুঝিয়ে বলুন তো। না, আপনার ভাইকে বুঝে, পুজোর আগে আমার দাদাকে অ্যারেস্ট করতে পারো। তুমি ঠান্ডা। হ্যালো মহাকাশ, শোন আমার কথা শোন ভাই, আমার কথা শোন। এই সংসারে থাকতে গেলে সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। তুই যদি এখন ঝন্টুকে অ্যারেস্ট করিস, তাতে হিতে বিপরীত হবে, অশান্তি আরো বাড়বে। হ্যাঁ, না, কোথায় পালাবে ঝন্টু?